হ্যালো আমার ছাত্ররা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখ, তোমাদের আমরা যে দ্বিতীয় অধ্যায়ের নাম কি আমাদের বলো দেখি। কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা, তাই না? এখন পদার্থের অবস্থা বলতে আমরা কি বুঝি? যে একটা পদার্থ কয়টা অবস্থায় থাকতে পারে। একটি পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে আমাদের সেইটা বোঝাচ্ছে না। তাহলে একটি পদার্থ আমরা দেখব যে তিনটি অবস্থায় থাকতে পারে। কয়টি অবস্থায়? তিনটি। একটা থাকতে পারে কঠিন অবস্থায় থাকতে পারে, তারপরে কি তরল অবস্থায় থাকতে পারে, আর একটা কি গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় থাকতে পারে। আমি তোমাদেরকে এই সিরিজটা এমনভাবে সাজাইছি, একটা ক্লাসেই তোমাদের পুরা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে এবং অধ্যায় শেষে তোমাদেরকে একটি সৃজনশীল করাবো, যে সৃজনশীলের মাধ্যমে তুমি 100টি সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। চলো আমরা শুরু করি সেই পড়াটা। দেখো পদার্থের অবস্থা। এখন এখানে বিভিন্ন কিছু আছে, তোমরা পড়ে নেবা। সর্বপ্রথম আমরা যদি দেখি যে পদার্থ কাকে বলে, দেখো আমি দাগিয়ে রাখিছি, তোমাদের এই বইটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। একটা কঠিন পদার্থ, তাহলে পদার্থ আমরা তিন প্রকার পড়ে আইছি, তার ভিতরে একটা পদার্থ আছে কঠিন। নির্দিষ্ট পদার্থের বলছে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে, সেটাকে কঠিন পদার্থ বলে। তাহলে আমরা পদার্থের যে তিনটা ব্যাখ্যা পড়েছি, সেই তিনটা ব্যাখ্যার ভিতর আমরা এটা পেলাম। এরপর দেখো, সব পদার্থেরই কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, এই আকর্ষণ বলকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। বুঝতে পারছো? দুই, দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে কঠিন পদার্থের কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল সবচাইতে বেশি। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না, কিন্তু আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে দেখো, তরল পদার্থ তাপ, এই যে তরল পদার্থ কাকে বলে, এই যে এখান থেকে এই যে দেখো যে তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। বুঝছো? তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণার চেয়ে তুলনামূলক বেশি দূরত্ব থাকে, এদের আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের তুলনায় কম। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কঠিন, আমরা একটু লিখে নেব, কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল সবচাইতে বেশি। কোণা আকর্ষণ বল কি? আকর্ষণ বল সবচেয়ে বেশি। ঠিক আছে? এটা আমরা লিখতে পারবো। দেখো যদি আমরা তরল পদার্থকে চাপ প্রয়োগ করলি তাহলে এদের আয়তন কি পায়? হ্রাস পায়। চারি আমরা কি লিখতে পারি যে কঠিন, আমাকে যদি বলা হয় যে পানি, H2O, পানি তরল পদার্থ কেন? তরল পদার্থ কেন আমাকে প্রশ্ন করতে পারে না? বুঝতে পারছো? আমাকে তো এই প্রশ্ন করতে পারে যে পানি কেন তরল পদার্থ। তখন এরকমের এক, এই যে দুই, এই যে তিন, এই যে চার, এই কয়টা দিয়ে তোমরা ব্যাখ্যা দিয়ে দিবা। এরপরে আসো গ্যাসীয়। গ্যাসীয়র জন্য এরকমের, গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা আয়তন নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার, আয়তন ইত্যাদি ধারণ করে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন এবং তরলের চেয়ে অনেক দূরে দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম, একদম নেই বললেই চলে। কিন্তু গ্যাসীয় পদার্থের উপর সামান্য মানে অল্প পরিমাণ চাপ প্রয়োগ করলেই এদের পদার্থের আয়তন কি অনেক কমে যায়। ঠিক আছে? এটার জন্য আমাদের এই যে কণার যে গতিতত্ত্ব, এটা সিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। সিকিউ এর জন্য এই কণার গতিতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এটুকু পড়ে ফেলবা তোমরা। এবার আসতে পারে এর ভিতরতে যে গতিতত্ত্ব। গতিতত্ত্ব কাকে বলে? এটা হলো অনেক গুরুত্ব, যে গতিতত্ত্ব কাকে বলে। যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের অবস্থান ব্যাখ্যা করার তথ্যকেই বলা হচ্ছে গতিতত্ত্ব। বুঝতে পারছো? তোমরা? এরপরে দেখো, এই যে আমাদের কঠিন পদার্থ,
দেখো এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, এটা কঠিন, এটা তরল, আর এটা কি গ্যাসীয়। এই যে কণাগুলো দেখো, এটা কি কণাগুলো একত্রে রয়েছে এরকমের, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে এরকম ছাড়িয়ে গেছে, আর গ্যাসীয় পদার্থের কণাগুলো একদম দেখো আলাদা আলাদা রয়েছে। এখান থেকে ব্যাপন কাকে বলে, এখন আমাদের এখান থেকে সবচাইতে বেশি ব্যাপন কোনো মাধ্যমে, এই যে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, ব্যাপন। ব্যাপন এই প্রক্রিয়াটা সবসময় কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থের উচ্চ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে। একটা জিনিস খেয়াল করো, আমরা সবাই বডি স্প্রে ইউজ করি। আমরা যদি বডি স্প্রে ঘরের এক কোনায় আমরা মারি বা এক জায়গায় মারি, দেখো এই বডি স্প্রেটা তাও এর একদম পুরা এরিয়া ছড়িয়ে পড়িছে, এটাকে মূলত বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। কেন আমরা বলছি ব্যাপনের কথা, যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের যদি স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে তাকে সেটাকে ব্যাপন বলে। আরো একটা উদাহরণ দেওয়া যায়, একটা পাত্রে তুমি যদি রং রাখো, এই রংটারে দেখো আস্তে 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 করে একদম পাত্রের সব জায়গা ছড়িয়ে গেছে, এইটাও একটা কি প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া। বা আমাদের শরীরবৃত্ত যে কাজগুলো ঘটে, এইটাও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এটা পড়ে নেবা একটু, এখান থেকে যেটা দিতে পারে, এই যে এইটা দেয় অনেক সময়, যে পটাশিয়াম পার ম্যাগনানেট, এটা সংকেত কি, KMnO4, পটাশিয়াম পার ম্যাগনানেট। এটা দেখতে অনেকটা গোলাপি বর্ণের, এটা দেখতে কেমন, গোলাপি, এটা দেখতে গোলাপি বর্ণের, ঠিক আছে, এটা দেখতে কি বর্ণের, গোলাপি বর্ণের। ওকে, এরপরে দেখো আমাদের পরীক্ষাগুলো একটু তোমরা করবা, ব্যাপনের দুইটি পরীক্ষা আছে, এখানে এগুলো গুরুত্বপূর্ণ। এই যে এটা, এখানে যে গুরুত্ব, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার নাম কি, অ্যামোনিয়াম NH4Cl। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া অ্যাসিড ভেজা এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ভিজা। এখানে আমাদের থেকে প্রশ্ন আসতে পারে, এই যে গ্যাস দেখো হাইড্রোজেন, এর আণবিক ভর কত, 1 × 2 সমান সমান 2। আমরা আণবিক ভর সমান সমান জানি, ওই মৌলের ভর সংখ্যা দিতে হবে। আমি একটা তোমাদেরকে আণবিক ভর এখানে যদি শিখাই, তাহলে সবচাইতে বেশি ভালো বুঝতে পারবা। H2SO4, এর আণবিক ভর কত আমাকে যদি বলে, তাহলে 1 × 2, ভর সংখ্যা গুণ যে কয়টা পরমাণু রয়েছে তাই, যোগ সালফারের ভর সংখ্যা কত, 32, যোগ 16 × 4, কারণ অক্সিজেনের ভর সংখ্যা 16, তার সাথে অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে 4টা হয়ে যাচ্ছে, তাহলে 2 অক্ষে 2, 32 প্লাস 4 কত, 64, তাহলে মোট ডে আমাদের আসতেছে 98। এইটা হলো আণবিক ভর। ব্যাপনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো ভালোভাবে, যার আণবিক ভর কম তার ব্যাপনের হারটা হলো বেশি। তাহলে আমরা যদি এই জায়গায় সবগুলো দেখি, এগুলো সব আণবিক ভর বের করেছে দেখো, তাহলে 2 এর সবচাইতে কম, তাহলে এই 2 এর মানে হাইড্রোজেনের ব্যাপনের হার সবচাইতে বেশি। এরপরে দেখো আমাদের পরের যে প্রশ্নটা, আমাদের পরের প্রশ্নটা আছে নিঃসরণ কাকে বলে। এর পরের প্রশ্নটা কি, নিঃসরণ কাকে বলে, নিঃসরণ কাকে বলে। সবাই আমরা বুঝতে পারছি, দেখো শুরু ছিদ্রপথের উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সুজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। তাহলে আমরা যদি যে সিলিন্ডারে রান্না করে না, এটা তো উচ্চ চাপের স্থান থেকে শুরু ছিদ্র পথ দিয়ে, একটা সিলিন্ডারের উচ্চ চাপের স্থান থেকে শুরু ছিদ্র পথ দিয়ে যে গ্যাস বের হচ্ছে, এটাকে আমরা বলতেছি নিঃসরণ প্রক্রিয়া। যেমন একটি বেলুনকে ফু দিয়ে ফুলাও, এরপর বেলুনের টুকরা করে এটা নিঃসরণ। এখান থেকে দেখো, এই যে আমরা যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি গ্যাস ব্যবহার করি, সিএনজির পূর্ণরূপ আসতে পারে, ঠিক আছে, সিএনজির পূর্ণরূপ হলো কম্পোস্ট ন্যাচারাল গ্যাস, এটাকে সিএনজি বলা হয়। এই কম্পোস্ট ন্যাচারাল গ্যাস বা সিএনজি এর পূর্ণরূপ আসতে পারে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করি, এটা মূলত হলো প্রোপেন আর হচ্ছে বিউটেন। তোমরা যেহেতু এখন নতুন 9-এ পড়ো, তো তোমাদের প্রোপেনের সংকেতটা জানা লাগবে। তাহলে প্রোপেনের সংকেত হচ্ছে কি, C2H4, এইটা হলো প্রোপেন দিতে পারে। আর বিউটেন কি, C4H10, এটা হলো বিউটেন গ্যাসের সংকেত। ওকে,
আর আমাদের মূলত বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার করি এই গ্যাসটা মূলত হলো বিউটেন গ্যাস। ওকে, বুঝতে পারছো সবাই? ব্যাপন এবং নিঃসরণ মূলত হলো একই ঘটনা। ব্যাপনও হচ্ছে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, আবার নিঃসরণও একই, যে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে ধাবিত হচ্ছে, একই ঘটনা। পার্থক্য দিলে পার্থক্য বের করবা। দেখো, একটা পদার্থে তিনটা অবস্থান থাকে। যে কোনো একটি পদার্থের তিনটি অবস্থান, যে মোমের জ্বলন, মোমের তিন অবস্থান। তাহলে মোম মোম হলো মূলত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে যদি দেয়, হাইড্রোকার্বন হাইড্রোজেন ও কার্বন এর সমন্বয়ে, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে, ঠিক আছে, যে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, বুঝতে পারছো? যেমন আমরা যদি লিখি মিথেন, দেখো দিন এখানে হাইড্রোজেন আর কি আছে, কার্বন আর হাইড্রোজেন আছে। তাহলে এই মিথেনটাই হচ্ছে মূলত আমাদের কি, এই মিথেনটাই মূলত হচ্ছে হাইড্রোকার্বন। এই যে এখানে দিয়ে দিয়েছে হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। ওকে, এটা একটা তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয় পদার্থ। এখান থেকে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এই টপিকসটু বেশি ভালোভাবে দেখো। দেখো, প্রথম আমাদের আসতে পারে গলন কাকে বলে। তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় গলন। আর আসতে পারে গলন আর হচ্ছে গলনাঙ্ক। গলন আর কি আছে, গলনাঙ্ক, এগুলি আলাদা জিনিস। এক বায়ুমণ্ডল চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলে। যেমন আমরা বরফ পড়ি না, বরফ, এই বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। মানে একটা বরফের তাপমাত্রা যখন 0-তে রূপান্তরিত হয় তখন ওই বরফটা গলতে শুরু করে। ক্লিয়ার? এবার আমাদের আছে স্ফুটন, বা বা আমরা পড়ব স্ফুটনাঙ্ক। তাপ প্রয়োগের ফলে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় স্ফুটনাঙ্ক। আরেকটা জিনিস, পানি যখন ফুটতে শুরু করে সেইটাকে আমরা বলতেছি কি, পানি যখন ফুটতে শুরু করতেছে সেইটাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক। তাহলে এক বায়ুমণ্ডল চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসে পদার্থে পরিণত হয় সেই পদার্থকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? তাহলে পানির গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির H2O এর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এরপরে এগুলো একটু দেখলে পারবা যে একটা পানির কি দেখি হচ্ছে। আমরা এখান থেকে চলে যাই। এরপরে দেখো আমাদের এই যে যে তাপমাত্রার রেখা, এইটা আমাদের বুঝতে হবে। এর জন্য আমরা একটা সৃজনশীল রেখেছি, সেই সৃজনশীলটা পড়লেই হয়ে যাবে। কিন্তু এখানে দেখো ঊর্ধ্বপাতন পদার্থ এবং পাতন আর ঊর্ধ্বপাতন পদার্থ। এর প্রথমে আছে বাষ্পীয় ভবন প্রক্রিয়া। দেখো, প্রথমে কি আছে, বাষ্পীয় ভবন। কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীয় ভবন। বুঝছো? তাহলে পাতন সমান সমান আমরা কি পাচ্ছি, পাতনের সংজ্ঞাটা হলো এরকমের যে তুমি যখন একটা তরল পদার্থকে তুমি তো বাষ্প করছো, করার পরে তাকে ফিরে পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পাতন প্রক্রিয়া। তাহলে বাষ্পীয় প্লাস ঘনীয় ভবন, এই দুইটাকে বলা হচ্ছে পাতন প্রক্রিয়া। ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতনের সংখ্যা এরকমের যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে, আসলে আমরা কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রদান করি সেটা কি হয়, সেটা আগে তরলে রূপান্তর হয়, কিন্তু সেটা তরলে রূপান্তর না হয়ে সরাসরি, একদম সরাসরি বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়াকে আমরা বলতেছি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এরকম আছে নিশাদল। এই যে আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে বলি, এর আর এক নাম হচ্ছে নিশাদল। এরপরে আছে কপ্পুর, কি বলছি, কপ্পুর C10H16O। এরপরে আছে ন্যাপথলিন C10H8। এরপরে আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই তিনটাকে, এই যে যে কয়টা, এইগুলো হচ্ছে সবগুলাকে তুমি যদি তাপ প্রদান করো,
তাপ দাও, এটা তরলে রূপান্তর হয়ে যাবে। কোথায় রূপান্তর হবে? তরলে। বুঝতে পারছো? এরপরে কিছু উদাহরণ আমরা যদি দেখি, যে আমরা এখান থেকে যদি আমরা টিকগুলো দেখি, যে চায়ের কাপে, এই যে কাপে চা গরম রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? বলো দিন। এইটা ঘটেলো বাষ্পীয়করণ। বুঝছো? ইত্যাদি ইত্যাদি। তোমরা এটা পড়লে এখন বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। যে কোনটির ব্যাপনের হার বেশি, এখান থেকে যদি এই প্রশ্নটা দেখো, দেখো প্রত্যেকটার আণবিক ভর বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটার কি বের করতে হবে? আণবিক ভর বের করতে হবে। তাহলে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করি, তাহলে 12 + 16 × 2, মনে আছে? তাহলে 12 + 16 কি আসতেছে? 32। তাহলে আমাদের আসতেছে 44। একটা পাইলাম 44। এই হাইড্রোক্লোরিকের হচ্ছে 36.5। এই এর হলো 17। আমি বোঝা যাচ্ছে, আর এর তো 98 আমরা প্রথমে বের করেছিলাম। দেখো, যার আণবিক ভর কম তার ব্যাপনটা কি বেশি, সেই কথাই তো বুঝাইছি। তাহলে এই যে এর ব্যাপনের হার হচ্ছে বেশি। আর যদি বলতো যে কার ব্যাপনের হার সবচাইতে কম, তাহলে আমাদের হয়তো কি সালফিউরিক অ্যাসিড। এরপরে দেখো, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? আমরা তো বলছি কঠিন আয়োডিন, এটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তুতে না, তুতের সংকেতে আমরা জানি কপার সালফেট 5 অণু পানি, এটা না। এরপরে দেখো, তোমাদের এমন একটি সৃজনশীল রাখছি, কারণ তোমাদের তো সৃজনশীল প্লাস শর্ট প্রশ্ন আসবে। এর জন্য আমি তোমাদেরকে এমন একটি সৃজনশীল রাখছি, যে সৃজনশীলটি করলে 1000 না 100, 1000 এরও বেশি সৃজনশীলে তোমাদের কাজ করবে। লেটস গো, আমরা সেই জায়গা যাই, সেই আমাদের কাঙ্ক্ষিত সেই সৃজনশীলে যাই। দেখো, আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি দ্বিতীয় অধ্যায়ের। একটু খেয়াল করবা, আমি তোমাদের জন্য যে প্রশ্নটা রাখছি দ্বিতীয় অধ্যায়ের, সাধারণ লবণ। তাহলে আমরা সাধারণ লবণের সংকেতটা জানি, সোডিয়াম ক্লোরাইড, এইটাকে সাধারণ লবণ বলা হয়। বরফের টুকরা, আসলে এটার সংকেত হয় না, মানে পানি, মানে পানি, এইটা কি হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। এরপরে রাখছি আমি কর্পূর। এরপরে কি রাখছি? কর্পূর। এটা 2025 সালে, 2025 সালে কুমিল্লা বোর্ডে এই প্রশ্নগুলো আসছিল। আর এমন একটা প্রশ্ন আমি নির্বাচন করছি, ওই প্রশ্ন থেকেই তোমাদের এই যে সামনে যে অর্ধবার্ষিক বা এসএসসি 2027, এসএসসি 2028, একটা সৃজনশীলটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো, আমরা রাখছি কর্পূর। ঠিক আছে? এরপর আমরা কি রাখছি? কর্পূরটা রাখছি। কর্পূরের সংকেত আমরা যদি দেখি,